অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 সালের 144 ধারা এবং 143 ধারা অনুযায়ী খতিয়ান প্রস্তুত করার এক যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমরা অনেকেই দেখেছি। কারণ খতিয়ান এমন একটা বিষয় যেটা সাধারণত আপনাকে এটা দেখায় যে আসলে ওই জমির দখলে কে আছে, অর্থাৎ ওই জমিটা কার দখলে আছে এবং এই জমি ভোগ দখলে কে আছে এবং জমিটা কার আয়ত্তে আছে। সুতরাং আমরা এই স্যাট অ্যাক্ট অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট পাস হওয়ার আগেই কিন্তু দেখে আসতেছি যে সিএস খতিয়ান যার কাছে থাকে মূলত সে জমির মালিক থাকে এবং এই খতিয়ান মূলেই আসলে সে মালিকানা দাবি করে। কিন্তু নতুন করে যখন 1950 সালে এই ভূমি অধিগ্রহণ আইনটি পাস হলো তখন দেখা যায় যে জমিদারি সত্ত্ব যখন আর থাকলো না তখন কিন্তু নতুন করে জমিতে নামজারির একটা প্রয়োজনীয়তা দেখা যায়, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করার একটা বিষয় দেখা যায় যে আপনি কার কাছ থেকে জমিটা কিনলেন এবং সে আসলে কিভাবে মালিক হলো, বা জমির এই যে মালিকানা পরিবর্তনশীল, কারণ মালিকানা কখনো এক হাতে ধরে রাখা যায় না। আজ একজন বেঁচে আছে তো কাল সে বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ আজকে বেঁচে আছে কালকে সে মারা যাবে, এটাই বাস্তবতা। কিন্তু জমির যে মালিকানা এটা কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ নতুন করে আমি যার কাছ থেকে সম্পত্তি কিনলাম বা নতুন করে যে সম্পত্তি আমার কাছ থেকে পেলো বা মালিকানা অর্জন করলো সে ওই জমির দখলে আছে কিনা সেটা প্রমাণ করার জন্য কিন্তু নামজারিটা করা হয়েছে। এবং বর্তমান সময়ে বা আগে থেকেই যেহেতু খাজনার একটা বিষয় থাকে, অর্থাৎ আপনি যে জমিটা ভোগ করতেছেন সেই জমির সঠিক খাজনা প্রদান করা হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার একটা গুরুত্বপূর্ণ প্রয়াস অনেক আগে থেকে চলে আসছে। সুতরাং এই খাজনাটা নেওয়ার জন্য কিন্তু নামজারির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইদানিং একটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমরা দেখতে পাই, সেটা হলো যে বর্তমান সময়ে কিন্তু জমিতে নামজারির যে প্রক্রিয়া সেখানে কিন্তু আমরা অনেক বিষয়গুলা জটিলতা সৃষ্টি হয়েছে। যেরকম এখানে অনেক দালাল, তারপরে যতটুকু আপনার প্রয়োজনীয় খাজনা সেটুকু নামজারির ফি সেটুকু থেকেও দ্বিগুণ পরিমাণে নেওয়ার একটা প্রবণতা, তহসিলদারদের অসহযোগিতা, বা দেখা যাচ্ছে যে কানুনগো যারা সঠিকভাবে সেই মাঠে যারা আপনার গিয়ে বাস্তবে দেখে না যে আসলে বাস্তবে জমি কতটুকু আছে, পরিমাপ করে না, তারা ভুলভাবে রিপোর্ট দিয়ে দেয় এবং নানা কারণে দেখা যাচ্ছে যে আসলে জমির যে সঠিক অবস্থান এবং জমির যে সঠিক মালিকানা কার দখলে আছে সেটা কিন্তু প্রমাণ করা খুবই কষ্টসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই জন্য কিন্তু বর্তমানে সরকার নতুন করে নামজারির একটা প্রক্রিয়া চালু করেছে, সেটা হচ্ছে ই মিউটেশন অর্থাৎ ইলেকট্রনিক মিউটেশন। আপনাকে অনলাইনে এখন থেকে নামজারি করতে হবে, অর্থাৎ নামজারির সমস্ত বিষয়গুলা এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে এবং আপনাকে এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে নামজারি করতে হবে। এখন আপনাকে কোনো প্রকার দালাল ধরতে হবে না, কোনো ভূমির অফিসার অথবা কোনো ভূমির কোনো মালিক অথবা ভূমির কোনো ধরনের আহ বড় বড় অফিসারদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। এবং ঘুষের যে বিষয়টা সেটা একদম ভুলে যেতে হবে, কারণ বর্তমান সময়ে কিন্তু ঘুষ এই জিনিসটা কিন্তু আপনার টোটালি নিষিদ্ধ, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকারের আমলে কিন্তু এই ধরনের যে ব্যবস্থা এগুলার কোনোটার অস্তিত্ব নেই। সুতরাং মনে রাখতে হবে যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, আপনার সমস্ত কাগজপত্র আপনি কিভাবে আবেদন করতে চান বা আপনার কোন সূত্রে আপনি মালিক হয়েছেন বা সম্পত্তিটি আপনি কিভাবে পেলেন, সেখানে কি আপনি ক্রয় সূত্রে মালিক হলেন নাকি উত্তরাধিকার সূত্রে মালিক হলেন, দান বলে মালিক হলেন, নাকি অন্য কোনো ভাবে বহুদিন ধরে দখলে আছেন সেভাবে মালিক হলেন। আপনি যখন নামজারি করতে চান তখন কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্ট সেখানে সংশ্লিষ্ট যে সার্ভার আছে সেখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সুতরাং অনেক জটিলতা থেকে কিন্তু মুক্তির একটা যে বিষয় সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং আপনাকে কিন্তু অনলাইনে এখন প্রবেশ করতে হবে পোর্টালে, সেখানে গিয়ে আপনি আপনার যে ফর্ম আছে নির্দিষ্ট সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্মের জায়গাগুলোতে পূরণ করবেন, পূরণ করে আপনার যে ফি যেটা সেটা আপনাকে দিতে হবে। এখানে কিন্তু খুবই একটা কম খরচে যে আবেদনের যে বিষয়টা, যেরকম আবেদন করতে আপনাকে 20 টাকা দিতে হবে এবং নোটিশ জারি করার জন্য আপনাকে কিন্তু এই মামলাটা যে নামজারি যে মামলাটা আমরা করি নামপত্তন কেস, এটার জন্য আপনাকে নোটিশ জারির জন্য 70 টাকা জমা দিতে হবে। সুতরাং আপনি কিন্তু এখানেই সহজেই আপনার যে কোন সূত্রে প্রাপ্ত, তারপরে আপনার যে প্রয়োজনীয় যে খাজনা, প্রয়োজনীয় যে ফি সেটা দিবেন,
সাথে সাথে আপনি কোন খতিয়ান বলে মালিক হয়েছেন, কোন দাগে আপনার সম্পত্তি আছে, এবং আপনার মৌজা কোনটা, আপনার দাগ কোনটা, খতিয়ান কোনটা, এগুলা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এগুলা উল্লেখ করে দিতে হবে। এবং এই সম্পত্তিটি কখনো খাস সম্পত্তি ছিল কিনা, কখনো অর্পিত সম্পত্তি ছিল কিনা, এবং অর্পিত সম্পত্তি হলে শুনানি করে সেই সম্পত্তি অর্পিত যে নাই এখন সেটা উল্লেখ করা হয়েছে কিনা, বা আপনার এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন অনলাইনে করতে হবে। কিন্তু সুতরাং এই অনলাইনে প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। আপনি যদি নিজে না পারেন তাহলে অন্য কারোর হেল্প নিতে পারেন। আপনি কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু এই প্রক্রিয়াটা ফলো করে সহজেই অনলাইনে নামজারি করতে পারবেন। আপনাকে কিন্তু আগের মতো করে আর কোনো ধরনের দালাল ধরতে হবে না, অথবা কোনো সাব রেজিস্ট্রি অফিসার কোনো অফিসার, অথবা এসিল্যান্ড অফিসের কোনো কর্মকর্তা, অথবা তহসিলদার অফিসের, অথবা ভূমি ইউনিয়ন ভূমি অফিসের কোনো কর্মকর্তাকে কিন্তু আপনাকে ধরতে হবে না। আপনি অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পরে এসিল্যান্ড সাহেব একটা নির্দিষ্ট তারিখে শুনানি করবে। শুনানি করে সবকিছু যদি ঠিক থাকে যে আপনি সম্পত্তি পাওয়ার যোগ্য, এবং আপনার যদি তার সাথে যদি মনে করে যে আপনি এই সম্পত্তি যদি প্রাপ্ত হন, তাহলে আপনার যে প্রক্রিয়া এবং যে বায়া দলিলের সাথে যে চেইন মিলানোর যে বিষয়টা সেটা মিলে, এবং সম্পত্তির প্রকৃত মালিক আপনি, তাহলে কিন্তু আপনার নামে সহজেই নামজারি হয়ে যাবে। এবং এই নামজারির যে মকদ্দমা, এটা কিন্তু সাধারণত শুনানি করে 28 দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। সুতরাং আপনাকে কিন্তু কোনো ধরনের হয়রানির সম্মুখীন এখানে আর হতে হচ্ছে না। সুতরাং অনলাইন যে নামজারির প্রক্রিয়া, এটাই হচ্ছে নতুন করে নামজারি করতে হবে। আগের মতো করে ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে